সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ, দাকব, খুলনা থেকে। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে অব্যবসায়ী প্রতিষ্ঠানে কিছু খসড়া বিষয় নিয়ে আলোচনা করব, যেটা মাঝে মাঝেই পরীক্ষাতে আমাদের সৃজনশীল কোশ্চেনে এসে থাকে। তারই জন্য দেখো, তোমাদের সামনে আমি একটি তথ্য উপস্থাপন করেছি। এই তথ্যের ভিত্তিতেই আজকে আমরা কিছু খসড়া সমাধান করার চেষ্টা করব। তথ্যটি কি দেয়া আছে একটু দেখো। তরুণ যুব সংঘের 31/12/2018 তারিখে হিসাব বই থেকে প্রাপ্ত তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। কি কি তথ্য দেওয়া আছে একটু দেখে নেই। চাঁদা 50,000 টাকা, ছাপা ও মণিহারি 10,000 টাকা, খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় 3,000 টাকা, খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় 7,000 টাকা। এই চারটা তথ্য আমাদের দেওয়া আছে। এখান থেকে সাধারণত আমরা তিনটা খসড়া করতে পারবো। একটা হচ্ছে চাঁদার পরিমাণ নির্ণয় করতে পারবো, ছাপা ও মণিহারির পরিমাণ, আর একটা হচ্ছে খাদ্য ও পানি সামগ্রী থেকে বিক্রয়ের পরিমাণ কত সেটা নির্ণয় করতে পারবো। দেখি পরবর্তীতে কী কী তথ্য দেওয়া আছে এবং আমরা কী কী নির্ণয় করতে পারি। দেখো, প্রথমেই যে সমন্বয় দেওয়া আছে সেটি আমরা একটু দেখে নিই। 1 নম্বর সমন্বয় বলা আছে চাঁদার মধ্যে 2017 সালের বকেয়া চাঁদা 4,000 টাকা। অর্থাৎ আমরা শুরুতে যে তথ্য দেখে এসেছি বা চাঁদার পরিমাণটা দেখে এসেছিলাম 50,000 টাকা, তার মধ্যে 4,000 টাকা হচ্ছে 2017 সালের, এবং চলতি বছরের বকেয়া চাঁদার পরিমাণ 10,000 টাকা। অর্থাৎ 2018 সালে বকেয়া আছে কত? 10,000 টাকা। 2 নম্বর সমন্বয় বলা আছে কিছু সদস্য 2018 সালের চাঁদার 5,000 টাকা 2017 সালেই প্রদান করেছিলেন। অর্থাৎ আমরা 2018 সালে যে অঙ্ক করতেছি, এই 18 সালের চাঁদা ওই সদস্যরা 2017 সালে অর্থাৎ বিগত বছরেই কিন্তু প্রদান করেছিলেন। অর্থাৎ 2017 সালে কিন্তু অগ্রিম প্রদান করেছিলেন 2018 সালের চাঁদা, এটি এখানে বোঝানো হয়েছে। 3 নম্বর সমন্বয় বলা আছে চাঁদার মধ্যে 7,000 টাকা আছে যা 2019 সালের জন্য প্রদান করা হয়েছে। অর্থাৎ আমরা 2018 সালের অঙ্ক করতেছি, এই 7,000 টাকা 2019 সালের জন্য প্রদান করা হয়েছে। এই 7,000 টাকা হচ্ছে পরবর্তী বছরের অগ্রিম। আমাদের কি কি করতে বলেছে একটু দেখি। চলতি বছরের চাঁদার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা নির্ণয় করা শুরু করি। চলতি বছরের চাঁদার পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা লিখলাম। এরপরে দেখো চাঁদা, যেটা আমরা শুরুতেই দেখে এসেছি তথ্যের মধ্যে, কত টাকা? 50,000 টাকা। এর সাথে যোগ করবো আমরা চলতি বছরের বকেয়া চাঁদা। চলতি বছরের বকেয়া চাঁদা কত ছিল দেখো। চলতি বছরের বকেয়া চাঁদার পরিমাণ 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা আমরা যোগ করে দেবো। যোগ করলে কত হয়? 60,000 টাকা। এর সাথে যোগ করবো আমরা বিগত বছরে প্রাপ্ত অগ্রিম। কোনটি একটু দেখে নেই। দেখো, 2 নম্বর সমন্বয় বলা আছে কিছু সদস্য 2018 সালের চাঁদা 5,000 টাকা 2017 সালে প্রদান করেছিলেন। তার মানে মূলত এই চাঁদাটা হচ্ছে 2018 সালের, যেটা 17 সালের অগ্রিম প্রদান করা হয়েছিল। আচ্ছা, সেটা আমরা এখানে লিখেছি। দেখো, বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চলতি বছরের চাঁদা 5,000 টাকা, যোগ করে দিলাম। কত হয় যোগ করলে? 65,000 টাকা। এর সাথে বাদ দেবো আমরা বিগত বছরের বকেয়া চাঁদা। বিগত বছরের বকেয়া চাঁদা কোথায় পেয়েছি একটু দেখো। 1 নম্বর সমন্বয় বলা আছে চাঁদার মধ্যে 2017 সালের বকেয়া চাঁদা ছিল 4,000 টাকা। এটি হচ্ছে বিগত বছরের বকেয়া চাঁদা, যেটি আমরা বাদ দিয়ে দেখিয়েছি। 4,000 টাকা বাদ দিলাম, কত হয়? 61,000 টাকা। এরপরে বাদ দেবো আমরা পরবর্তী বছরের অগ্রিম, যেটা 3 নম্বর সমন্বয়ে বলা ছিল। দেখো, চাঁদার মধ্যে 7,000 টাকা আছে যা 2019 সালের জন্য প্রদান করা হয়েছে। তাহলে এটা পরবর্তী বছরের অগ্রিম, সেটা আমরা এখান থেকে বাদ দিলাম। 7,000 টাকা বাদ দেওয়ার পরে কত হয়? 54,000 টাকা। এই 54,000 টাকায় হচ্ছে আমাদের চলতি বছরের চাঁদার পরিমাণ। তাহলে আমরা প্রথম নাম্বার সমাধানটা করে ফেললাম, অর্থাৎ চলতি বছরের চাঁদার পরিমাণ বের করলাম। কত টাকা? 54,000 টাকা। এরপরে দেখো, পরবর্তী তথ্যে যাব আমরা। পরবর্তীতে তথ্যে কী দেওয়া আছে আমরা একটু দেখে নেই। পরবর্তী সমন্বয় বলা আছে 31/12/2017 তারিখে অব্যবহৃত মণিহারির পরিমাণ 2,000 টাকা। পক্ষান্তরে 31/12/2018 তারিখে অব্যবহৃত মণিহারির পরিমাণ 6,000 টাকা। দেখো, আমরা 2018 সালের অঙ্ক করতেছি,
তাহলে যেহেতু এটা 31/12/2017 সালের অব্যবহৃত মণিহারি, তার মানে কি 2018 সালের শুরুর, তার মানে 2018 সালের প্রারম্ভিক মণিহারি হচ্ছে কত টাকা? 2000 টাকা। এবং 31/12/2018 তারিখে অব্যবহৃত মণিহারির পরিমাণ কত? 6000 টাকা। অর্থাৎ এটি হচ্ছে 2018 সালের সমাপনী অব্যবহৃত মণিহারির পরিমাণ। এরপর 2 নম্বরের সমন্বয় বলা আছে চলতি বছরে মণিহারি বাবদ 3000 টাকা এখনও অপ্রদত্ত রয়েছে। অর্থাৎ কিছু মণিহারি 2018 সালে ক্রয় করা হয়েছিল, যার মধ্যে 3000 টাকা এখনও প্রদান করা হয় নাই, অর্থাৎ বকেয়া ক্রয় বলতে আমরা যেটা বুঝি তাই। চলতি বছরের ব্যবহৃত মণিহারির পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 2018 সালে মণিহারি বাবদ কত টাকা ব্যয় করা হয়েছে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা লিখলাম চলতি বছরের অব্যবহৃত মণিহারির পরিমাণ নির্ণয়। ছাপা ও মণিহারি, এটা কিন্তু আমাদের ওই তথ্যের মধ্যে ছিল। দেখো ছাপা ও মণিহারি কত টাকা? 10,000 টাকা। এটাই কিন্তু আমরা এখানে বসিয়েছি, ছাপা ও মণিহারি 10,000 টাকা। এর সাথে যোগ দেবো আমরা প্রারম্ভিক মণিহারি। প্রারম্ভিক মণিহারি কোনটা? 31/12/2017 তারিখে যেটা দেওয়া ছিল 2000 টাকা। এই 2000 টাকা আমরা যোগ করে দেবো প্রারম্ভিক মণিহারি হিসেবে। যোগ করলে কত হয়? 12,000 টাকা। এর সাথে যোগ করব আমরা বকেয়া মণিহারি ক্রয়। বকেয়া মণিহারি ক্রয় কত দেওয়া আছে দেখো, 2 নম্বর সমন্বয় বলা আছে চলতি বছরে মণিহারি বাবদ 3000 টাকা এখনও অপ্রদত্ত রয়েছে। এটি হচ্ছে বকেয়া মণিহারি ক্রয়। আমরা যোগ করে দিলাম। যোগ করার পরে কত আসে? 15,000 টাকা। এখান থেকে বাদ দেবো আমরা সমাপনী মণিহারির পরিমাণ। সমাপনী মণিহারির পরিমাণ কোনটা? দেখো এই 1 নম্বর সমন্বয়ে বলা আছে 31/12/2018 তারিখে অব্যবহৃত মণিহারির পরিমাণ 6,000 টাকা। অর্থাৎ আমরা যে 2018 সালের অঙ্ক করতেছি এর শেষ তারিখের মণিহারিটাই হচ্ছে গিয়ে সমাপনী মণিহারি। অর্থাৎ সমাপনী মণিহারি কত? 6,000 টাকা। এটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরে কত হয়? 9,000 টাকা। এটি হচ্ছে আমাদের চলতি বছরের ব্যবহৃত মণিহারির পরিমাণ। তাহলে আমরা 2টি খসড়া কিন্তু করে ফেলতে পারলাম। এরপরে দেখো আরও একটা খসড়া আছে যেটা আমরা বের করব। সেই খসড়াটি হচ্ছে খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় হতে মুনাফার পরিমাণ নির্ণয়। এটার জন্য কি কি তথ্য আছে উপরে আমরা একটু দেখে নিই। 31/12/2017 তারিখে অব্যবহৃত খাদ্য সামগ্রী ও পানীয়র পরিমাণ 2,500 টাকা। অর্থাৎ এটাও কিন্তু হচ্ছে আমাদের প্রারম্ভিক খাদ্য সামগ্রী ও পানীয়র মজুদ। যেহেতু 31/12/2017, তার মানে হচ্ছে গিয়ে 2018 সালের শুরুতে এই খাদ্যটি ছিল। পক্ষান্তরে 31/12/2018 তারিখে অব্যবহৃত খাদ্য সামগ্রী ও পানির পরিমাণ 6,800 টাকা। অর্থাৎ এটি হচ্ছে আমাদের 2018 সালের সমাপনী অব্যবহৃত খাদ্য সামগ্রী ও পানীয়র পরিমাণ। 2 নম্বর সমন্বয় বলা আছে 2018 সালে খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় বাবদ 4,000 টাকা এখনও অপ্রদত্ত রয়েছে। অর্থাৎ এটা বকেয়া ক্রয়, যেটা আমরা এখন পর্যন্ত প্রদান করি নাই। খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় হতে মুনাফা নির্ণয় করো। আচ্ছা আমরা করে ফেলি একটু। খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় হতে মুনাফা নির্ণয়। বিবরণ টাকা টাকা টাকা। প্রথমে আমরা বসাবো খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয়। এটা কিন্তু আমাদের শুরুতেই দেয়া ছিল। দেখো যে তথ্যের মধ্যে দেওয়া ছিল খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় কত টাকা? 7,000 টাকা। এবং ক্রয় ছিল কত? 3,000 টাকা। আমরা একটু খেয়াল রাখি। তাহলে খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় আমরা বসিয়ে দিলাম কত টাকা? 7,000 টাকা। এখান থেকে বাদ দেবো আমরা হচ্ছে বিক্রিত খাদ্য সামগ্রী ও পানীয়র ব্যয়। এটা কিভাবে বের করতে হয়? প্রথমে আমরা বসাবো খাদ্য সামগ্রী ও পানীয়র প্রারম্ভিক মজুদ, যেটা শুরুতে দেয়া ছিল। দেখো 31/12/2017 তারিখে অব্যবহৃত খাদ্য সামগ্রী ও পানীয়র পরিমাণ 2,500 টাকা বসিয়ে দিলাম। প্রারম্ভিক খাদ্য সামগ্রী ও পানীয়ের মজুদ কত? 2,500। এর সাথে আমরা বসাবো হচ্ছে খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় 3,000 টাকা, যেটা আমাদের শুরুতেই তথ্যের মধ্যে দেয়া ছিল। এই ক্রয়ের সাথে আমরা যোগ করব হচ্ছে গিয়ে চলতি বছরের বকেয়া ক্রয় কত টাকা? 4,000 টাকা। দেখো 2 নম্বর সমন্বয়ে বলা ছিল 2018 সালের খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় বাবদ 4,000 টাকা এখনও অপ্রদত্ত রয়েছে। এই 4,000 টাকা আমরা এখানে যোগ করে দিলাম। যোগ করলে কত হয়? 7,000 টাকা। এই 7,000 টাকার সাথে আমরা প্রারম্ভিক মজুদটা যোগ করে দেব। যোগ করলে কত হয়? 9,500 টাকা। এই 9,500 টাকা থেকে আমরা বাদ দেব হচ্ছে খাদ্য সামগ্রী ও পানীয়র সমাপনী মজুদ, যেটা 1 নম্বর সমন্বয়ে বলা ছিল 31/12/2018 তারিখে অব্যবহৃত খাদ্য সামগ্রী পানীয়র পরিমাণ 6,800 টাকা। এটি হচ্ছে মূলত সমাপনী মজুদ। এই সমাপনী মজুদ 6,800 টাকা আমরা এখান থেকে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে কত হয়েছে? 2,700 টাকা। এটির নাম হচ্ছে বিক্রিত খাদ্য সামগ্রী ও পানীয়র ব্যয়। এটি যখন আমরা এই যে বিক্রয় 7,000 টাকা ছিল এখান থেকে বাদ দেব, বাদ দেওয়ার পরে যেটি বের হবে সেটি হচ্ছে আমাদের খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় হতে মুনাফা। তাহলে 7,000 টাকা থেকে 2,700 টাকা বাদ দিলে কত হয়? 4,300 টাকা।
এটি হচ্ছে মূলত আমাদের এই সমস্যার সমাধান। তাহলে এই সমস্যার উত্তর কত পেলাম আমরা? খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় হতে মুনাফা হচ্ছে 4,300 টাকা। মোটামুটি এই তিনটা খসড়াই পরীক্ষাতে এসে থাকে। এছাড়াও কিছু খসড়া আসতে পারে, যেমন ধরো কর ও অভিকরের পরিমাণ নির্ণয় করো, চলতি বছরের বেতনের পরিমাণ নির্ণয় করো, চলতি বছরের ভাড়ার পরিমাণ নির্ণয় করো ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো সাধারণত এই তিনটার সাথে রিলেটেড। এই প্রারম্ভিক দেয়া থাকবে, অগ্রিম দেয়া থাকবে, সেগুলো আমরা যোগ বিয়োগ করে এই যে তিনটা খসড়া করলাম এই খসড়ার সাথে আমরা মিলিয়ে তার সমাধানগুলো করতে পারবো। আশা করছি আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো বা কারো কোথায় সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্যাটার সমাধান দেওয়ার জন্য। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।